দর্শক স্বাগত জানাচ্ছি। দেখছেন নিটল টাটা নিউজ আর এক্সট্রা, সহযোগিতা ক্যাম্পেইন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আমরা সারা দিন সংবাদের শিরোনাম দখল করে রেখেছে যে বিষয়টি কোটা সংস্কারের যে আন্দোলন, সে আন্দোলন নিয়ে আলোচনা করব। এবং এই আন্দোলন যখন এর আগে কয়েক বছর আগে খুব তীব্র ছিল, তখন যিনি এটাকে সমন্বিত করেছেন, নেতৃত্ব দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, তিনি আমাদের অতিথি। স্বাগত জানাচ্ছি আপনাকে। শুভেচ্ছা। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবেন ব্যারিস্টার নিঝুম মজুমদার, তিনি চেন্নাই থেকে যুক্ত হবেন, এবং প্রবাসী সাংবাদিক লেখক বুলবুল হাসান, তিনি বার্লিন থেকে যুক্ত হবেন। জনাব নুরুল হক নূর, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রথম প্রশ্ন, আপনি একটা সময় এই আন্দোলনে একেবারে মূল নেতৃত্ব দিয়েছেন, এখন একটু দূর থেকে দেখছেন, এই আন্দোলনকে একটু মূল্যায়ন করবেন আগে। প্রথমে যারা আন্দোলন করছে তাদের প্রতি আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমি ব্যক্তিগতভাবে খুশি যে এই কারণে আমরা আন্দোলনের মধ্যে দিয়ে কিছু তরুণ তৈরি করতে পেরেছিলাম, যে যারা এখন আমাদের ছাত্রত্ব নাই, কাজে বিশ্ববিদ্যালয় থেকে তো আর আন্দোলন এখন রাইজ করা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু আমরা সেই 18 সালে কিছু তরুণ আমাদের সাথে ছিল, তখন বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছাত্র ছিল, যারা এখন আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। তো আমরা 2018 সালে দীর্ঘ 8 মাস ব্যাপী কিন্তু এই আন্দোলনটা হয়েছে, এবং আন্দোলনের একটা পর্যায়ে প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেন যে কোটা বাতিল, মানে কোনো চাকরিতেই কোটা থাকবে না, যদিও সেইটার প্রজ্ঞাপন হয়নি। এবং পরবর্তীতে আন্দোলন করতে গিয়ে একসময় ছাত্রলীগ আমাদের সাথে থাকলেও পরবর্তীতে আমাদের উপরে হামলা করেছে, অনেককে গ্রেপ্তার করা হয়েছে, এবং একজনের তো মেরুদণ্ড ভেঙে দিয়েছে, এবং কয়েকজন ছাত্রীকেও লাঞ্ছিত করা হয়েছিল। সামগ্রিকভাবে দীর্ঘ 8 মাস পরে 4 অক্টোবর 2018 সালের 17 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আমরা শুরু করি। 4 অক্টোবর প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে, পরিপত্রের মধ্যে দিয়ে আমরা আন্দোলনটা স্থগিত করি। আমাদের দাবি ছিল সরকারি আধা সরকারি সকল ধরনের চাকরিতে কোটার একটা যৌক্তিক সংস্কার। আমরা কিন্তু কোটার বিরোধী না, আমরা বাতিলও চাই না। আবার এখন যারা আন্দোলন করছে তারা কিন্তু ওই আমাদের একই দাবিতে, সংস্কারের দাবিতেই কথা বলছে, তারাও একেবারে বাতিল চাচ্ছে না। এখন আন্দোলনটা কেন তৈরি হয়েছে? 2018 সালে আমরা চেয়েছিলাম সকল শ্রেণীর চাকরিতে, সকল গ্রেডে সরকার 9ম থেকে 13তম গ্রেড পর্যন্ত সরাসরি মেধায় নিয়োগের ঘোষণা দিয়ে কোটা বাতিল করেছিল। সেইটাকে চ্যালেঞ্জ করে একজন রিট করলে কোর্ট আবার এই গত 5ই জুন সেটি ফিরিয়ে দেয়। তার ফলে ওই আন্দোলনের তো একটা বলা চলে ছাত্রদের লিগ্যাসি আছেই, প্লাস হচ্ছে এটা তো আই থিঙ্ক গত বছরের আন্দোলন, এবং এইবার অল্প সময়ের মধ্যে যে স্ফুলিঙ্গ, নিশ্চয়ই সকল মানুষ একমত যে এই আন্দোলনের একটা ব্যাপক সমর্থন রয়েছে। তো কাজে যখন এই কোর্ট যখন ছাত্রদের এই আন্দোলন সংগ্রামকে আসলে পাশ কাটিয়ে যখন কোটা আবার ব্যাক আনলো, ছাত্ররা কিন্তু রিয়্যাক্ট করেছে, তার ফলে এই আন্দোলনটা হচ্ছে। এবং আমরা সেই সময়ে আন্দোলনের যৌক্তিকতা, সিনিয়র সাংবাদিক, পত্রিকার এডিটর, সরকারি দলের এমপি, বিরোধী দলের রাজনীতিবিদ, অনেকের কাছে লিখিত ডকুমেন্টস আকারে বিভিন্ন দেশের কোটার সাথে কম্পেয়ার করে বলেছিলাম যে বাংলাদেশের যে ব্যবস্থাটা আছে এটা অন্যায্য, আপনি এটার পক্ষে কথা বলুন। এই যে একটা বিশাল জনমত এবং অবস্থান তৈরি হয়ে আছে, এইবার কিন্তু যারা আন্দোলন করছে তারা কিন্তু এইটা রেডি পাচ্ছে, কারণ তাদের পক্ষে কথা বলার জন্য এই প্ল্যাটফর্ম এবং এই ব্যক্তিরা আছে। কিন্তু আমাদের সময় কিন্তু এটা হয়নি। আপনারা তো স্টার্ট আপ করেছেন, ফলে রাইট। কিন্তু একটা বিষয় কিন্তু এখনো পরিষ্কার না। আপনি বলছেন যে কোটার সংস্কার, যদিও আন্দোলনের সময় নানা রকম কথাবার্তা আসে, একটা ব্রিফিংয়ে এক এক রকম কথা হতে পারে। গতকালকে বলা হচ্ছে 5% পর্যন্ত সর্বোচ্চ কোটা থাকতে পারে। আপনার কত শতাংশ পর্যন্ত, আপনি ব্যক্তিগতভাবে যেহেতু নেতৃত্ব দিয়েছেন, তখন কি স্ট্যান্ড ছিল সেটাও বলতে পারেন, এবং মুক্তিযোদ্ধার পরিবারের জন্য আসলে কত শতাংশ কোটা রাখা উচিত? রাইট। আমি কিন্তু দেখা যায় আমার কিছু কথা হয়তো আন্দোলনকারীরাও একটু ক্ষুব্ধ হতে পারে, আমি যদি রিয়েল কথা বলি। আমাদের আন্দোলনটা আপনি জানেন যে 9 এপ্রিল ওবায়দুল কাদের সাহেব, বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী, তিনি সহ সরকারের উচ্চপদস্থ মন্ত্রী এবং আমলারা সহ সচিবালয়ে একটা মিটিং হয়েছিল আন্দোলনকারী 18 ছাত্র প্রতিনিধির সাথে। সেখানে আমরা পরিষ্কারভাবে বলেছিলাম যে এইটা কোনো সরকার বিরোধী আন্দোলন না, আমরা যৌক্তিকভাবে দাবি জানাচ্ছি, দাবি আদায় হলে আমরা ক্লাসে ফিরে যাব, সো আপনারা দাবিটা মেনে নেন। তখন তারা আমাদের সাথে একমত হয়েছিল, এবং তারা বলছিল তোমরা কত % চাও। তখন আমরা দাবি জানিয়েছিলাম যে সেই সময় আমাদের 5টা দাবি ছিল, যে যারা কোটার সুবিধা পাবে তারা শুধু একবার পাবে, কোটা এবং নন কোটা একই কাটমার্কসে যেন প্রিলিতে তাদেরকে টেকানো হয়, এবং কোটাটা আমরা দাবি জানিয়েছিলাম 10%। কিন্তু আমরা এটা কি সব মিলে কোটা 10% নাকি মুক্তিযোদ্ধা সব মিলিয়ে? এমনকি আমি বলি এটা আমরা এটাও বলেছিলাম যে
আপনারা যদি সরকার এবং একটা কমিটি করে বিশেষজ্ঞরা যদি মনে করে আরো কিছু বাড়ানো কমানো যেতে পারে, এটা চূড়ান্ত না, রাইট, আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। আচ্ছা, ওটা এখন নেমে 5% এসেছে, এটা আসলে শতাংশের হিসাব। আমি মনে করি যে 5 কিংবা 10 এটি কোনো রিজিড বিষয় না। সরকার যদি আন্তরিক হয় এটা রিফর্ম করার জন্য, তাহলে এটা একটা রিজনেবল জায়গায় যে সলিউশন হতে পারে। আরেকটা কথা আমি একটু অ্যাড করে নেব, দেখেন মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। এই দেশে আমার মনে হয় এমন কোনো মানুষ নাই এখন বর্তমানে, স্বাধীনতার আমরা 53 বছর পার করছি, 71-এ ধরেন যার বয়স 10 বছর তার এখন 63 বছর, কাজে এই 60 বছর পর্যন্ত স্বাধীনতা বিরোধী কিংবা মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করবে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, এমন কিন্তু কোনো জেনারেশন পাওয়া যাবে না। তো মুক্তিযোদ্ধাদের প্রতি কিন্তু সবারই আমাদের পরিপূর্ণ শ্রদ্ধা এবং ভালোবাসা আছে। কিন্তু মানে সবার বলতে বাংলাদেশে 18 কোটি মানুষ না আপনারা যারা আন্দোলন করছেন? আমি মনে করি আন্দোলনকারীদের তো আছে, দেশের সব মানুষেরই আছে। এবং এই জায়গা থেকে আমি বলবো যে প্রেস এবং মিডিয়া অনেক ক্ষেত্রে এটাকে কোটা সংস্কার আন্দোলন, কিন্তু এটাকে বলে কোটা বিরোধী আন্দোলন বা মুক্তিযোদ্ধার একটা বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করা হয় সংস্কার বলে, এবং মুক্তিযোদ্ধাদের একটা বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করা থাকে। তারা কিন্তু শুধু মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কথা বলে নেই, সমস্ত কোটা, উপজাতি কোটা, জেলা কোটা, নারী কোটা, প্রতিবন্ধী কোটা, এগুলোর একটা যৌক্তিক রিফর্ম। আমরা একটু মিস্টার নিঝুম মজুমদারের কাছ থেকে শুনতে চাই। তিনি এই মুহূর্তে চেন্নাইয়ে আছেন, সম্ভবত পারিবারিক কারণে চেন্নাই থেকে যুক্ত হয়েছেন। মিস্টার নিঝুম মজুমদার, আপনি শুনছিলেন নুরুল হক নূরকে, তাদের আন্দোলন নিয়ে তো অনেক কথা হচ্ছে, বর্তমান আন্দোলন নিয়ে একটু আপনার কাছে শুনতে চাই। অনেক ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে নূর সাহেব যা বলেছেন সেটা বলার আগে আমার প্রথমে এই জিনিসটা একটু বোঝা প্রয়োজন। সেটা হলো যে নূর সাহেবরা যখন আন্দোলন করেছেন, তারা যখন 2018 সালের আন্দোলনটাতে ছিলেন, সেই আন্দোলনটার একটা কাঠামো আমি বলতে পারি, সেটা হচ্ছে সরকারকে বলা, বিকজ এটা সরকারের আদেশের উপরে ছিল, সরকারের সেখানে ক্ষমতা ছিল, সংসদে জনপ্রতিনিধিরা আইনও পাস করতে পারতেন, এই ধরনের অবস্থান ছিল, তারা সেটা চেয়েছে। আমি যদি সেটাকে ধরে নিই যে সেখানে এই সুযোগটা ছিল, আমার এখনকার প্রশ্ন হচ্ছে যে এই পুরো ব্যাপারটাতে কিন্তু সরকার হচ্ছে রেসপন্ডেন্ট। অর্থাৎ যখন এই পুরো সেই সময় যখন পরিপত্রটা জারি করা হয়েছে, জারি করার পরে সেটাকে চ্যালেঞ্জ করেছে কিন্তু একজন ইন্ডিভিজুয়াল, তিনি আদালতে গেছেন, তিনি না আন্দোলন করেছেন, তিনি না মারামারি করেছেন, তিনি কোর্টে গেছেন। মানে হাইকোর্টের রায়টা সরকারের আদেশের বিপক্ষে গেছে, তাই বলছেন তো? হ্যাঁ, এবং সরকার কিন্তু এখানে বিবাদী, অর্থাৎ সরকার রেসপন্ডেন্ট, অ্যাটর্নি জেনারেল সরকারের হয়ে লড়ছেন। কিন্তু তাহলে তো এখন যারা আন্দোলন করছেন তারা সরকারের হয়ে আন্দোলন করছেন, মানে সরকারের হয়ে, মানে যুক্তি হয় সরকারের হয়ে আন্দোলন করছে, কারণ সরকার তো একই পক্ষে, সরকার তো বাতিল, আলটিমেটলি সরকার যে পরিপত্র জারি করেছে 2018 সালের অক্টোবর মাসে, সেইটা রিইনস্টেট করার জন্য, সেইটাকে আবার আগের জায়গাতে আনার জন্যই তো সরকার মামলাটা লড়ছে। আমার একটু জানার বিষয় দুইটা জিনিস। একটা হচ্ছে যে এই যে বারবার বলছে যে সরকার বিরোধী আন্দোলন বলছে, বা বলছে যে সরকারকে বাধ্য করবে, সরকার তো অলরেডি পরিপত্র জারি করে বাধ্য হয়েছে, আবার কোন জায়গাতে বাধ্য করবে? মানে আদালতের রায়কে তাহলে চেঞ্জ করতে চায়? বাংলাদেশ কেন, সারা পৃথিবীর ইতিহাসে আন্দোলন করে একটা উচ্চ আদালতের রায়কে পরিবর্তন করা যায় এইটা কেউ কখনো শোনেনি। আর সেটা যদি হয়ও, তাহলে রাষ্ট্রের সবচাইতে বড় যে কাঠামোটা বিচার বিভাগ, সেইটার উপর একটা বড় ধরনের আক্রমণ। আমি এই ব্যাপারে খুবই স্পষ্ট বুঝতে চাই। এবং আমরা একটু শুনি নুরুল হক নূরের কাছ থেকে। বেস্টার নিঝুম মজুমদার যেটা বলছেন যে সরকার তো এখানে বিবাদী, সরকারের বিপক্ষে একটা রায় গেছে, এখন সরকারকে হাইকোর্টের বা উচ্চ আদালতের বিপক্ষে কিছু করতে বাধ্য করার জন্য আন্দোলন। দেখেন, আমি নিঝুম ভাই যেই পয়েন্টে কথা বলেছেন যে আদালতকে চ্যালেঞ্জ করে রায় পরিবর্তন পৃথিবীর কোনো সভ্য সমাজে হওয়া উচিত না, আমি তার সাথে পরিপূর্ণ একমত। এবং আদালত হচ্ছে মানুষের দুনিয়াতে আপনার সর্বশেষ আশ্রয়স্থল, মানুষের ন্যায় বিচার পাওয়ার একটা জায়গা। সো আদালতের ওই মানদণ্ডটা বজায় রাখতে হবে। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা অতীতেরও যদি কিছু ঘটনা দেখি, ধরেন এই 2013 সালে নিঝুম ভাইরা গণজাগরণ মঞ্চের সংগঠক ছিলেন, সেই সময় কিন্তু কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড থেকে আপনার আন্দোলন করে কিন্তু ফাঁসি কার্যকর করা হয়েছে। কাজে বাংলাদেশে কিন্তু একটা নজির আছে যে তাহলে ওই আন্দোলনটা নিশ্চয়ই নিঝুম মজুমদার একটু বলবেন। এটা ভুল তথ্য। জি, নিঝুম মজুমদার, ওকে, আমার যদি উনি একটু ব্যাখ্যাটা দিক এই জায়গায়। আচ্ছা, ঠিক আছে, আমি একটু বলি, এটা একটা ভুল তথ্য নূর। আমার মনে হয় এই জায়গাটাতে অনেকেরই আপনি বলেন। সেটা হচ্ছে যে
2013 সালের আন্দোলনটা হয়েছে যে আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের যে আইনটা ছিল, সেই আইনের ভেতরে যদি একজন আসামিকে কোনো একটা কাউন্টে অর্থাৎ অভিযোগে তার বিচার হয়ে যেত, অর্থাৎ 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, তার আর সর্বোচ্চ শাস্তি রাষ্ট্রপক্ষ চাইতে পারতো না। কিন্তু অপরদিকে বিবাদী পক্ষ যে কোনো কাউন্টেই তারা আপিল করতে পারতো। অর্থাৎ এই আইনটার একটা অসমতা ছিল, আন্দোলনটা ছিল সেটার বিরুদ্ধে। আমি যদি ঠিক করে বুঝি যে ট্রাইব্যুনাল একটা এমন ছিল, ট্রাইব্যুনাল কোনো একটা রায় দিলে আসামি পক্ষ আপিল করতে পারবে কিন্তু রাষ্ট্র আপিল করতে পারবে না। এই অসমতা দূর করার জন্য একটা আন্দোলন ছিল এবং সেটা সংসদে আইনটা সংশোধনের সমান সুযোগ দেওয়া হয়েছিল, তাই তো? আমি একটু বুঝাই যে কাদার 5টা অভিযোগে, মানে আমি ধরতে বলছি যে 5টা অভিযোগ আছে, তার বিরুদ্ধে 4টা অভিযোগে তাকে শাস্তি দিয়ে দেওয়া হয়েছে 5 বছর, 6 বছর, 7 বছর এইভাবে। আরেকটা অভিযোগে তাকে খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ যেটা করতে পারতো যে খালাস দেওয়া যেটা হয়েছে সেইটার বিরুদ্ধেই অ্যাপিল করতে পারতো, কিন্তু তাকে যে অন্যান্য অপরাধে তাকে যে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে সেটার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি চাইতে পারতেন না। আচ্ছা, সেটা ছিল খুব একটা অদ্ভুত ব্যাপার। আদালতের রায় পরিবর্তনের বিপক্ষে আন্দোলন ছিল না নুরুল হক নূর, আর এখন আন্দোলনটা হচ্ছে আদালতের রায় পরিবর্তনের বিপক্ষে। এখন এখানে আমার জন্য একটা মুশকিল বিষয় হচ্ছে যে ধরেন আমি কিছু কথা বলি, সেটা যদি আদালতের বিপক্ষে যায় তাহলে কিন্তু আদালত অবমাননার অলরেডি আমার একটা মামলার আপনার শুনানি আগামীকালকে আছে, কাজে সেইখানে আমি কিন্তু ওখানে একটা বিপদে পড়ে যাব। তো কাজে আমি আদালতের বিষয়ে বিতর্ক করতে চাচ্ছি না। কিন্তু আমি ছাত্ররা যেটা বলছে, ছাত্ররা কিন্তু পরিষ্কারভাবেই বলছে যে আমাদের দাবি বিচার বিভাগের কাছে না, আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে, এবং নির্বাহী বিভাগ তো কোটা বাতিল করে আদেশ দিয়েছে। রাইট, এখন এখানে সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক এবং আরো দুজন একটা কমেন্ট পত্রিকায় দিয়েছে, সেখানে তারা যেটা বলেছে যে ধরেন আদালত এই কোটাটা আবার ফিরিয়ে এনেছে, ওকে আদালতের এই সিদ্ধান্ত ধরেন সরকার ইমপ্লিমেন্ট করছে, আবার চাইলে সরকার আপনার পুরো কোটাই কিন্তু বাতিল করতে পারে, আবার নতুন করে একটা সিদ্ধান্ত যেতে পারে, আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করে নিউ সিদ্ধান্তেও আসা যায়। তো কাজে সরকার হাতে কিন্তু সেই সিস্টেম আছে। সেই জায়গা থেকে ছাত্ররা কিন্তু বারবার বলছে যে আমরা কোর্টের বিরুদ্ধে না, কোর্টের মুখোমুখি হতে চাই না। এমনকি তারা যে বিনয়ের সুরে কথা বলছে যে মাননীয় প্রধান বিচারপতি আমাদের অভিভাবক, আপনি এমন কথা বলবেন না। ওটা আমরা সারাদিন শুনেছি। আমরা একটু বুলবুল হাসানকে যুক্ত করতে চাই। বুলবুল হাসান, পুরো ঘটনা আসলে আইনি বিষয় পাশ কাটিয়ে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে যদি দেখতে চাই, কিভাবে দেখছেন? অপু, আমি শুরুতে একটু দুঃখ প্রকাশ করছি যে আমি যেখান থেকে আপনাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছি সেখানে কিছুটা নয়েজ আছে। আমি জার্মানির বার্লিন থেকে যুক্ত হয়েছি। আমি একটু মানে একটু ভিন্ন জায়গা থেকে পুরো বিষয়টাকে একটু দেখতে চাই। সেটা হচ্ছে যে কয়েকটা কমপ্লেক্স এবং প্রবলেমেটিক জায়গা আমার কাছে মনে হয়েছে এই যে আলোচনা, সেখানে আমি দেখছি যে নর্মেটিভ ডিসকাশন থেকে আমি এম্পেরিক্যাল যে ইনভেস্টিগেশন সবকিছুই দেখতে পাচ্ছি। এবং সমস্যার যে জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে এটা তো একটা পলিসি ডিসিশন। এখন পলিসি ডিসিশনের ক্ষেত্রে আমরা বারবার দেখছি যে ছাত্ররা আন্দোলন করছে, সরকার মেনে নিচ্ছে, সেটা আদালত পর্যন্ত যাচ্ছে, কিন্তু একটা পলিসি মেকিং যে প্রসেস, হ্যাঁ, সারা পৃথিবীতে সভ্য দেশগুলোতে যেটা হয় সাধারণত, যে একটা পলিসিকে আপনি যদি ইমপ্লিমেন্ট করতে চান সেটা কিন্তু একটা রিগোরাস রিসার্চ প্রয়োজন, এবং সেই রিসার্চের উপর বেস করে কিন্তু সিদ্ধান্তটা নিতে হয়। যেমন আরেকটু যদি স্পেসিফিক্যালি বলি, যে যিনি 25 বছর বয়সে বা 30 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেন ৭১ সালে, 2024 সালে তার বয়স কত, এবং তার যদি পুত্র থাকে বা কন্যা থাকে তাহলে তারা সরকারি যে চাকরি সেখানে আবেদন করতে পারছে কি পারছে না, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো মিলিয়ে কিন্তু আমরা 30% জন্য কথা বলবো নাকি 10% জন্য কথা বলবো, এটা কিন্তু নির্ধারণ করার সুযোগ রয়েছে। হ্যাঁ, সমস্যাটা কি হচ্ছে যে পলিসি রিফর্ম করার ক্ষেত্রে বা পলিসি কনস্ট্রাক্ট করার ক্ষেত্রে যে এক ধরনের হিস্টোরিক্যাল ট্র্যাজেক্টরি থাকে এবং পলিসি টুল থাকে, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় অনুপস্থিত। আমাদের কাছে মনে হয়েছে যে আমরা যদি রাষ্ট্রের কোনো ধরনের কোনো সংকট বা রাষ্ট্রের কোনো একটি বিষয় যদি মনে হয় যে এটা ডিসক্রিমিনেটরি বা ইকুয়াল রাইটস বা ইকুয়াল অপরচুনিটির ক্ষেত্রে এটা একটা প্রতিবন্ধকতা, আমরা মাঠে নেমে যাই এবং আমরা মনে করি যে রাজপথেই সব সমস্যার সমাধান হবে। কিন্তু এটা এমন একটা ডেলিকেট বিষয়, এমন একটা ভিন্ন বিষয়, যেটার জন্য আসলে ব্যাপক ভিত্তিক একটা গবেষণা প্রয়োজন,
এটির জন্য যারা এক্সপার্ট রয়েছেন তাদের সঙ্গে বসে যারা দাবি করছেন, মানে আন্দোলন করার মধ্যে কোনো অপরাধ নেই, বাংলাদেশের কনটেক্সটে অনেক কিছু আমাদেরকে আন্দোলন করে নিতে হয়, কিন্তু যে জিনিসটা আমার কাছে খারাপ লাগে সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ কোটা নিয়ে যেহেতু ফোকাস এবং একটা মানে সমান্তরাল একটা অবস্থান তৈরি হয়েছে, যেখানে একটা দল বলছে যে মুক্তিযোদ্ধাদের যে কন্ট্রিবিউশন বাংলাদেশ রাষ্ট্র নির্মাণে, সেই কন্ট্রিবিউশনকে রেকগনাইজ করার যে উদ্যোগ রয়েছে রাষ্ট্রের দিক থেকে, সেটির বিপরীতে যে কোনো ধরনের আলোচনা, যে কোনো ধরনের কথা, জি সেগুলো হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী। বিষয়টা কি এরকম? এটা হচ্ছে এক ধরনের এক্সট্রিম ভিউ। আরেকটা হচ্ছে যে ধরা যাক মানে মুক্তিযুদ্ধের সময়ে মানুষের তো এক ধরনের, আমি বলবো যে তাদের কন্ট্রিবিউশনের কারণে তাদের জীবন থেকে কিন্তু অনেক সোনালী সময় চলে গেছে। তাদের আমরা যে ইকুয়াল অপরচুনিটির কথা বলি সারা পৃথিবীতে, পশ্চিমে এই যে সম অধিকারের বিষয়টা নিশ্চিত করার কথা বলা হচ্ছে, এখন নূর যে আন্দোলন করছেন বা নূরের অনুসারীরা যে আন্দোলন করছেন, তারা হয়তো মনে করছেন যে কোটা সংখ্যা কমিয়ে আনলে বা কোটা বাতিল করে দিলে, হাইপোথেটিক্যালি বলছি, সেটাই হচ্ছে ইকুয়াল অপরচুনিটি। কিন্তু যে মানুষটা আপনার রাষ্ট্রের এই যে অভ্যুদয়, সেখানে তার একটা কন্ট্রিবিউশন রয়েছে, তার একটা আত্মত্যাগ রয়েছে, হ্যাঁ, তার বর্তমানকে তিনি বিসর্জন দিয়েছিলেন, বরং তাকে যদি আপনি কোটার ভেতরে নিয়ে আসেন, আমি তো মনে করি যে সেটাই হচ্ছে ইকুয়াল অপরচুনিটিকে এনশিওর করা। এবং সারা পৃথিবীতেই এই যে কোটা পদ্ধতি, ধরেন এখানে কিন্তু জেন্ডার কোটা রয়েছে, যে 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 বিশ্বের যে প্রান্তে আমি বাস করি সেখানে রেশিয়াল ডিসক্রিমিনেশনের বিপরীতে কিন্তু আবার রেসকে নির্দিষ্ট করে বা জেন্ডারকে নির্দিষ্ট করে বিভিন্ন ধরনের কোটা কিন্তু রয়েছে। কাজে কোটা কিন্তু খুব ইউনিক আইডিয়া না যে বাংলাদেশে শুধুমাত্র আমরা কিছু মানুষকে সুবিধার জন্য কোটা ব্যবস্থার প্রবর্তন করেছি। বুলবুল হাসান থামিয়ে দিয়েছিলাম, আপনি সেখান থেকে শুরু করেন। আপনি দুই রকম প্রশ্ন করেছেন, একটি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কিনা এই আন্দোলনটা, আবার একই সঙ্গে মুক্তিযোদ্ধা বা তার পরিবারকে একটা সাম্য অবস্থা দেওয়ার জন্য তাদেরকে কোটায় রাখতে হবে, এটাই তো বিশ্বের অন্যান্য প্রান্তে চলে আসে। হ্যাঁ অপু, যেটা হয়েছে যে আমাদেরকে, আমি যেটা বলছিলাম যে একাডেমিয়াতে একটা টার্ম খুব ব্যবহার করা হয়ে থাকে, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ট্রাজেক্টরি। আপনি যখনই একটা পলিসি নিয়ে কাজ করবেন বা পলিসি টুল নিয়ে আপনি চিন্তা করবেন, তখন কনটেক্সটটা কিন্তু বুঝতে হবে। আপনি দেখেন যে ৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বা সপরিবারে হত্যাকাণ্ডের পরে যে রাজনৈতিক পট পরিবর্তন, সেখানে কিন্তু আপনি দেখবেন যে পুরো বাংলাদেশে মুক্তিযুদ্ধের কথা বলা, মানে ধরেন মুক্তিযুদ্ধের যে কোটা সেটা এক্সিস্ট করলেও মুক্তিযুদ্ধের কোটার সুবিধা পাওয়ার পরিবর্তে বরং অনেকে কিন্তু নিজেদের ভেতরে বিষয়টাকে চেপে রাখতেন যে মুক্তিযুদ্ধের এই মহান সংগ্রামের সঙ্গে তার বা তার পরিবারের কোনো অন্তর্ভুক্তি ছিল, কেননা সেখানে ভিক্টিমাইজেশনের একটা সম্ভাবনা তৈরি হতো। এটা কিন্তু ৭০-এর দশকের মানে অর্ধেকটা জুড়ে এবং ৮০-র দশকেও আমরা এই জিনিসটা দেখেছি, এই বিষয়গুলো কিন্তু ঘটেছে। কাজেই এই যে মানে ইকুয়াল অপরচুনিটির কথা আমরা বলছি, এই বিষয়টিকে কোনোভাবেই কিন্তু আলাদা করার সুযোগ নেই, এটা আমাদেরকে প্রথমত মানতে হবে। সেটা ৩০% থাকবে নাকি ২০% থাকবে নাকি ১০% থাকবে, সেটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু আলোচনার যে গতি প্রকৃতি, সেটা এক পর্যায়ে গিয়ে অনেকের কাছে মনে হয়েছে যে এই কোটা নিয়ে যারা আন্দোলন করছেন তারা মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে তাদের অ্যালার্জি রয়েছে। হ্যাঁ, এই ধারণাটা কেন তৈরি হবে, এই প্রশ্নের জবাব কিন্তু যারা আন্দোলন করছেন তাদেরকেই দিতে হবে। নিশ্চয়ই তাদের আন্দোলনের যে ভাষা রয়েছে, যে কি বলবো, যে ধরনের অ্যাক্টিভিজম, সেখানে এমন কিছু রয়েছে যাতে করে অনেকের মনে হতে পারে যে একটা অংশের মুক্তিযুদ্ধ নিয়ে সমস্যা। আমি বিশ্বাস করতে চাই যে নূর বা যারা আন্দোলন করছেন তাদের মুক্তিযুদ্ধ নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু একই সঙ্গে এটাও বলতে চাই অপু, যে নূর একটা পর্যায়ে বললেন যে মুক্তিযুদ্ধ নিয়ে বা মুক্তিযুদ্ধের স্পিরিট নিয়ে কারো কোনো দ্বিমত নেই। দ্বিমত আছে অনেকের ভিতরে, আমরা দেখি যে মুক্তিযুদ্ধ নিয়ে তাদের ভিতরে সমস্যা রয়েছে। এই দেশ তো কখনোই খুব এককভাবে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করেনি, এমনকি ৭১ সালেও করেনি। তো কাজেই এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে সবাই খুব অরাজনৈতিক একটি দৃষ্টিভঙ্গি থেকে বুলবুল হাসান একটু সঙ্গে থাকেন, আমরা একটু নুরুল হক নূরের কাছ থেকে ঘুরে আসি। নূর, একটা কথাও আমি ওনাকে আবারও রিপিট করতে চাই, ওনার কথা থেকে ৭৫-এর কথা উনি ইন্ডিকেট করেছেন। ৭৫-এর পর থেকে মুক্তিযোদ্ধা পরিচয়টা অনেকে লুকিয়ে রাখতে বাধ্য হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, ফলে তাদেরকে এই যে সুযোগ দেওয়া, এটা তো তাদের একটা ন্যায্য পাওনা। আমি বুলবুল ভাই যে কথা বলেছে তার মোটামুটি আসলে বলা চলে
মোস্ট অফ দ্য পার্টের সাথে একেবারে একমত। বিশেষ করে তিনি একটা চমৎকার কথা বলছেন যে এই কোটা থাকবে কি থাকবে না, কোথায় কত পার্সেন্ট থাকবে, এটা নির্বাহী বিভাগের একটা পলিসির বিষয়। এবং আমি বুলবুল ভাইকে একটু স্মরণ করে দিতে চাই, আপনার মনে আছে কিনা আমি জানি না, আমরা 2018 সালে যখন আন্দোলন করি, আপনার মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে শফিউল আলম ছিল মন্ত্রিপরিষদ সচিব, তার নেতৃত্বে সেখানে জনপ্রশাসন সচিব, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, পিএসসির একজন সদস্য, প্রধানমন্ত্রী কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব, 7 জন হাই প্রোফাইল ব্যক্তির সমন্বয়ে কিন্তু একটা কমিটি করে দেওয়া হয়েছিল যে কোটা থাকবে কি থাকবে না সেটা পর্যালোচনা করে প্রতিবেদন দেওয়ার জন্য। শর্ট টাইম দেওয়া হয়েছিল, সম্ভবত 7 কর্মদিবস না 5 কর্মদিবস। তারা তখন প্রতিবেদনে তারা এটাই উল্লেখ করেছিল যে বর্তমান এই উন্মুক্ত প্রতিযোগিতার ওপেন ওয়ার্ল্ডে এখন বাংলাদেশকে এগিয়ে নিতে হলে মেধাবী প্রশাসন দরকার। সরকারেরও যে চিন্তা ডিজিটাল বাংলাদেশ বা এখন তারা বলছে স্মার্ট বাংলাদেশ, যদিও এর রাজনৈতিক বা রেটরিকের অনেক বিরোধিতা বা ব্যাখ্যা আছে, কিন্তু আমি ওই দিকে না গেলাম। কিন্তু সরকারের এই কাজের জন্য কিন্তু মেধাবী অ্যাডমিনিস্ট্রেশন দরকার। সেজন্য তারা এটা সাজেস্ট করেছিল যে সরকারি চাকরিতে কোটা না রাখাই ভালো। তারা কিন্তু এই যে হাই প্রোফাইল সরকারি কমিটি সিদ্ধান্ত দিয়েছিল, তারপরও সরকার রাজনৈতিক এবং সোশ্যাল হয়তো তার কিছু বাধ্যবাধকতার কারণে বিবেচনায় তিনি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কিন্তু কোটাটা তুলে দিয়েছিলেন, তৃতীয় চতুর্থ শ্রেণীতে কিন্তু ছিল। এখন মুক্তিযোদ্ধাদের বিষয়টা বারবার আসে। দেখেন, আমরা বারবার বলছি যে কেন এই তরুণদেরকে মুক্তিযুদ্ধেও বা মুক্তিযোদ্ধাদের বিপক্ষে দাঁড় করিয়ে দিচ্ছে, কেন এই আলোচনাটা আমরা করব যে তারা মুক্তিযুদ্ধের বিরোধী সেন্টিমেন্ট, এটা কি সম্ভব? কেউ আমি দেখিনি যে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে বা মুক্তিযুদ্ধ নিয়ে একটা কটূক্তি করছে, তাচ্ছিল্য করছে। এখন মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দেওয়াটা যদি হয় মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদেরকে 30% কোটা দেওয়া, তাহলে আমি মনে করব যে এটা মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা। যেটা বুলবুল ভাই বলেছেন, আপনিও যেটা বলেছিলেন, মুক্তিযুদ্ধের পর একজন পঙ্গু কিংবা আহত মুক্তিযোদ্ধারা কিংবা শিক্ষাগত জায়গা থেকে সামাজিক জায়গা থেকে পিছিয়ে থাকা মুক্তিযোদ্ধাদেরকে রাষ্ট্রে একটা মর্যাদায় প্রতিষ্ঠিত করার জন্য তার সন্তানদেরকে কোটা দেওয়া হয়েছে, এটা রাষ্ট্রের উত্তম সিদ্ধান্ত। কিন্তু সেটা কতক্ষণ পর্যন্ত থাকবে? বুলবুল ভাই বলেছিলেন যে 71-এ যার বয়স 25 বছর, আজকে তার বয়স 78 বছর, তাহলে এখন সেটার কতটুকু প্রয়োজনীয়তা আছে এটা কি রাষ্ট্র রিভিউ করেছে? নিজুম মজুমদার, আপনার কাছে শুনতে চাই, নূরের যে প্রশ্ন সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের পরিবারের নাতি নাতনি পর্যায়ে এইখানে কোটা দেওয়ার বিরোধিতা ফার্স্ট জেনারেশন কোটা থাকতে পারে, সেকেন্ড থার্ড জেনারেশন। আমরা নিজুম মজুমদার আছেন আমাদের সঙ্গে? জি, শোনা যাচ্ছে, একটু আনমিউট করবেন। আমি এই বক্তব্যগুলো খুবই মনোযোগ শুনেছি এবং আমার মনে হয় এখানে কয়েকটা ব্যাপার একটু পরিষ্কার করা প্রয়োজন। সেটা হচ্ছে যে এই যে বলা হচ্ছে যে নূর দেখেনি কারা সেই আন্দোলনে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলেছে, হয়তোবা নূরের এটা চোখ এড়িয়ে গেছে, হয়তোবা তিনি লক্ষ্য করেননি। কিন্তু এই আন্দোলন থেকে মুক্তিযোদ্ধাদের ব্যাপারে যেসব কদর্য, অশ্লীল এবং ঔদ্ধত্যপূর্ণ ভাষাতে বক্তব্য দেওয়া হয়েছে সেগুলো অনলাইনেই আছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলতে পারি, সেটা হচ্ছে যে জাস্ট কয়দিন আগে এটার সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ এবং এই আন্দোলনে এটা নিয়ে বেশ ট্রল করা হয়েছে। সেটা হচ্ছে যে মুক্তিযোদ্ধা সাইমা খান তার 1/3 দিলু রোডের তার ভাইদের সাথে যে ট্রেনিং এর সেটা একটা ছবি দিয়েছে, একটা অস্ত্র সহ। এই আন্দোলনের পর্যন্ত তাকে ট্রল করা হয়েছে সেই প্রসঙ্গ এনে। সুতরাং বুলবুল ভাই যে কথাটা বলেছেন যে মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষ তো বরাবরই ছিল, নাই কেন, আমি এটার সাথে খুবই একমত, বরাবরই ছিল। হ্যাঁ, হয়তোবা একটা বড় অংশ, এই আন্দোলনের একটা বড় অংশ হয়তোবা মুক্তিযোদ্ধাদের ব্যাপারে তাদের বিরূপ মতবাদ নেই, তারা হয়তোবা সেটা পিওরলি তারা কোটার বিরুদ্ধে, সেটা নিয়ে আমার কোনো ধরনের আপত্তি নাই, দ্বিমত থাকবেই এবং আমি যে কোনো আন্দোলনেরই পক্ষে। কিন্তু আমার যেই জায়গাতে সবচেয়ে সিরিয়াস আপত্তির জায়গাতে বারবার বলছি যে আমাকে যে প্রশ্নটা আপনি করেছেন যে কতটুকু থাকতে পারে, কতদিন থাকতে পারে, সেটাতে আসছি। কিন্তু আমার ফার্স্ট কোশ্চেন যেটার অ্যান্সার এখন পর্যন্ত আমি পাইনি, সেটা হচ্ছে যে একটা আদালতের রায়, সেই আদালতের রায় যদি সিদ্ধান্ত হয় আদালতে, আমি রাজপথে কেন, রাজপথে আন্দোলন করে আমি আদালতের রায় কিভাবে পরিবর্তন করব? এবং অনেকেই আমাকে বলছেন যে আদালতের রায় কি আসলে কি অলঙ্ঘনীয় কিংবা এটা কি বেদ বাক্যের মতো যেটা কখনো পরিবর্তিত না? অবশ্যই আমি একজন আইনজীবী হিসেবে খুবই দায়িত্ব নিয়ে বলতে চাই যে বাংলাদেশের অ্যাপিলেট ডিভিশন যদি কোনো রায় দেয় এবং সেটা যদি রিভিউ পিটিশনে গিয়ে ওই সেম রায়টাই থাকে,
এমন না, কোন কিন্তু নিজম মজুমদার এখনো তো অ্যাপিলেট ডিভিশনের কোনো রায় আমরা পাইনি এ বিষয়ে। আচ্ছা না, অ্যাপিলেট ডিভিশন এখনো পর্যন্ত অ্যাপিলেট ডিভিশন রায় দেয়নি, তারা স্টে না, করেছেন। আমার কিন্তু প্রশ্নটা হচ্ছে যে অ্যাপিলেট অ্যাপিলেট ডিভিশনে যেহেতু দেওয়ার রায় আগে হয়নি, অপু ভাই, আপনি বলছেন অ্যাপিলেট ডিভিশনের রায়ের না বিপক্ষে কোনো মানে অলঙ্ঘনীয়। অ্যাপিলেট ডিভিশনের রায় দেওয়ার আগ পর্যন্ত তো এটা হাইকোর্ট রায় দিয়েছে। অপু ভাই, আমি একটু জাস্ট একটা বলবো, হাইকোর্ট তো রায় দিয়েছে, হাইকোর্ট রায় দেওয়া পর্যন্ত সেই রায়কে যদি পরিবর্তন করতে হয় তাহলে কোর্টে যাওয়া উচিত। এই আন্দোলনকারীরা দরকার হলে সবচেয়ে বেস্ট লয়ারকে সমন্বয় করতে পারে রাষ্ট্রের সাথে, যে প্রধান বিচারপতি বলেছেন, সেইটা না করে রাজপথে নেমে রেলগাড়ি আটকানো, একটা অসুস্থ মানুষকে না যেতে দেওয়া, মানুষকে দুর্ভোগ পোয়ানো, এইটার কারণটা আমি জানতে জি, চাই। এই যে এই প্রশ্ন যেইটা থাকবে এবং আপনার ফয়সালা কাছে হবে আমার প্রশ্ন, আদালতে, এটা যদি সরকারের ব্যাপার হতো জি আন্দোলন ঠিক আছে। নিজম মজুমদার আপনার কাছে ফিরতে চাই। আমার প্রশ্ন ছিল মোটা দাগের নূরদের এবং এই মুহূর্তে যারা আন্দোলন করছে তাদের আন্দোলনটা মুক্তিযুদ্ধ বিরোধীদের কোনো আন্দোলন কিনা বা তাদের সমর্থিত আন্দোলন কিনা। একই সঙ্গে বুলবুল হাসান আপনাকে একটি প্রশ্ন করতে চাই, সেটাও শুনে নেন। বুলবুল হাসান, প্রশ্নটি। জি, আমি একটু ঠিক প্রশ্ন না, আমার একটা পর্যবেক্ষণ আছে, সেই পর্যবেক্ষণটা আমি নূর এবং নিঝুম দুজনের কাছেই জানতে চাই যে এই যে যে পুরো আন্দোলনটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে এবং এখনো চলছে, এখানে তো আমার কাছে মনে হয় যে একটা বড় কম্পোনেন্ট হচ্ছে, সমস্যার জায়গা হচ্ছে যে কোটার নাম করে একটা বিরাট ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা হয়তো তৈরি করা সম্ভব, যারা কিন্তু বিভিন্নভাবে সুবিধাটা নিয়েছে এবং রাষ্ট্রের দুর্বল জায়গাগুলোকে ব্যবহার করে এই কাজগুলো হচ্ছে। যখন আমরা এই কোটা নিয়ে আলোচনা করি, এই বিষয়টা বিভিন্ন সময় মিসিং। আমি জানি না এটাকে ডেলিবারেটলি মিসিং হয়ে যায় নাকি এই বিষয়টাকে পাশ কাটিয়ে কোটা সংস্কার আন্দোলন এবং আরো বড় মানে যে পরিসর, সেটা হচ্ছে রাষ্ট্রের মেরামত, এই কথাটাও আমরা কিন্তু শুনেছি। কাজে এটার পলিটিক্যাল ইমপ্লিকেশনটা কি, সেই বিষয়টা জি নিয়ে একটু আলোচনা হওয়া প্রয়োজন। এবং আমি মনে করি যে এই যে যে সমস্যাটা রয়েছে, মানে মুক্তিযোদ্ধাদেরকে যারা মুক্তিযোদ্ধা নন তাদেরকে মুক্তিযোদ্ধা বানিয়ে দেওয়া হচ্ছে, আমার তো মনে হয় যে কোটা নিয়ে যারা আন্দোলন করছেন তাদের এই বিষয়টাকে সবার আগে নিয়ে আসা দরকার। কারণ আমরা দেখেছি পরিসংখ্যান বলছে যে 30% কখনোই ফুলফিল করা যাচ্ছে না, 10, 11, 12 এর মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছে। কাজেই অনেক মানুষের যে ভাগ্য, সেই ভাগ্যে বা অন্য ভাগ ভাগ বসানো হচ্ছে মুক্তিযোদ্ধার সাইনবোর্ড নিয়ে তথাকথিত, বিষয়টা কিন্তু এরকম হচ্ছে না। জি তাহলে এটি নিয়ে কেন আমরা পাবলিক ডোমেইনে জনাব আলোচনা পাচ্ছি না, যদি একটু নিজম নিজমের মজুমদার। কাছ থেকে শুনতে পারি। আহ, আ- আমি কি বলবো? জি জি আপনি বলবেন। জি, আমার কাছে বুলুল ভাই যে প্রশ্নটা করেছে, এটা তো আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা বরাবরই চলমান প্রক্রিয়া বাংলাদেশে। এই ভুয়া মুক্তিযোদ্ধা বা যারা অসৎ উপায় অবলম্বন করেছে, মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়েছেন, তাদের ব্যাপারে তো শুধু এখন কেন, 1972 সালে যে যখন সার্টিফিকেট গুলো করা হয়, মানে সেই সময় থেকেই এটার ব্যাপারে বলতে পারি যে আমার বাবা কিন্তু নিজে এই যে সার্টিফিকেট, সেই সময় ভলেন্টিয়ার, তরুণ যারা ভলেন্টিয়ার আমার বাবা তার মধ্যে একজন সদস্য ছিলেন, ভলান্টিয়ার ছিলেন। আমি তার কাছে শুনেছি যে সেই সময় থেকেই আপনার মুক্তিযুদ্ধ করেনি, 16 তারিখের পরে মুক্তিযোদ্ধা সেজেছে, এই ধরনের অনেক লোককে তখনও লোকেট করা হয়েছে, জি এখনো এই সময়তে এসে না, সেগুলো এখন আছে, কিন্তু সেগুলো দেখা নিয়ে যাচ্ছে কোনো যে রকমের আমার কাছে যে একটি ডাটা আছে, এটা বুলবুল হাসান উল্লেখ করেছেন যে 35 থেকে 39তম বিসিএস, এখানে মুক্তিযোদ্ধা কোটার 9% পূরণ করা সম্ভব হয়নি, পরে সাধারণ মানে মেধার ভিত্তিতে সেই জায়গাগুলো পূরণ করা হয়েছে। তাহলে এই জি। এই জায়গাগুলো নিয়ে কথা বলা হয় না একেবারে। বুলবুল হাসান এই কথাটা উল্লেখ করেছেন। দেখেন, আপনি আপনার এই প্রশ্নটার সাথেই মূলত আপনার প্রশ্নটার একটা বড় ধরনের মানে সংযোগ আছে। আপনি আমাকে প্রশ্ন করেছেন যে এই আন্দোলনের ভেতরে যারা স্বাধীনতা বিরোধী বা যারা মুক্তিযুদ্ধ বিরোধী, তাদের কোনো ধরনের সংস্পর্শ আছে কিনা বা ইন্ধন আছে কিনা। জি আছে বলেই তো শুধুমাত্র মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধ, আমাদের পতাকা, বাংলাদেশ, এই জায়গাগুলোতেই আপনি বিষেধাগার দেখতে পান। আজকে যদি শুধু আন্দোলনটা হতো, আজকে যারা এই কথাগুলো বলছে তারা যদি এই সংস্কারগুলো নিয়ে কথা বলতেন, তারা যদি বলতেন যে এটা কত বছর পর্যন্ত রাখা হবে, রাষ্ট্রের কোনো লক্ষ্যমাত্রা আছে কিনা, এই ধরনের গঠনমূলক আলোচনাগুলো যদি হতো, তাহলে এই টেবিলে এসে সেগুলো নিয়ে আলোচনা করা সম্ভব হতো। যখন আলোচনাটা আসে যে মুক্তিযোদ্ধা, এই যে শব্দটা উচ্চারণ করা হচ্ছে কিভাবে, মুক্তিযোদ্ধাদের নাতিপুতি, নাতিপুতি শব্দটা আমাদের বাঙালি একটা শব্দ, কিন্তু যখন আমরা খেদোক্তি ধরে বলছি, যেন মনে হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের নাতি এবং তার পরের জেনারেশন কোনো সুবিধা পেলে এটা বড় ধরনের একটা অন্যায় হয়ে যায়। এই যে একটা খেদ,
এই যে একটা রাগ, এই যে আমরা তাদের ভাষার ভেতরে গতকালকে দেখতে পাচ্ছি যে একজন আন্দোলনকারী পতাকাকে পদদলিত করে তিনি একটা চলন্ত ট্রেনের সামনে গুলি রাখছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা বলছে যে মুক্তিযোদ্ধাদের দুই গালে জুতা মারো, তালে তালে সেই স্লোগান বলছে। এগুলো ফেসবুকে আমরা দেখেছি। এখন সেটা কে ভুয়া আর কে আন্দোলনকারী না, বা কে জেনুইন আন্দোলনকারী, সেটাও তো তাহলে এখন নিরূপণ করার সময় এসছে। তাহলে সেই দায়িত্ব তো যারা আন্দোলন করছে তাদের দায়িত্ব। একটা একটা ছেলে যদি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলে, সেখানে কি বাকি যারা আন্দোলন করছে তারা বাধা দিয়েছে? আমরা অনলাইনে সেইসব ক্লিপ দেখতে পাচ্ছি, লেখা দেখতে পাচ্ছি। মোটা দাগে এখানে আমার কাছে মনে হয় যে স্বাধীনতা বিরোধী যারা ছিল সেই শক্তি, তাদের একটা বড় ধরনের ইন্ধন আছে যারা ক্যাশ করতে চায় যে এই আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের একটা আন্দোলন। নুরুল হক নূর, আপনার কাছে প্রশ্ন ছিল খুবই সংক্ষেপে যে আদালতের বিষয় কেন রাজপথে? এখন কেউ যেমন ক্ষুব্ধ হয়ে আদালতে যেতে পারে, আবার একটা বৃহত্তর জনগোষ্ঠী যখন আদালতের রায়ে ক্ষুব্ধ হয় তখন তারাও প্রতিক্রিয়া দেখাতে পারে, ছাত্ররা তাই করছে। এখন আমি আমাদের আলোচনার প্রসঙ্গে বুলবুল ভাই এবং আমাদের নিজুম ভাই যে কথাটি বলার চেষ্টা করেছেন, আমি প্রথম হচ্ছে এটার একেবারে ঘোরতর বিরোধী। যে দেখেন, আমি যেটা বলেছি, গতবার যখন আমরা আন্দোলন করেছিলাম তখন আমাদের বিরুদ্ধে এই অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে যে এই প্ল্যাটফর্ম থেকে, এই আন্দোলন থেকে মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি করা হচ্ছে, বাজে স্লোগান দেওয়া হচ্ছে। দেখেন, একটা এই লক্ষ লক্ষ ছেলে মেয়ে ছাত্রদের আন্দোলনে যদি দু একজন এরকম কিছু করেও থাকে, সেটা দায় তার, সেটা পুরো আন্দোলনের নয়। এবং আমি নিজুম ভাই, বুলবুল ভাইকে আমি একটা বিষয় বলবো, আমাদের মতো তরুণরা কিংবা নেক্সট জেনারেশন কিংবা আই থিঙ্ক আপনাদের জেনারেশন আফটার লিবারেশন ওয়ার, তারা কিভাবে স্বাধীনতা বিরোধী হয়। কিন্তু দুঃখজনক হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার আজকে 53 বছর, মানে এই 5 দশকেও এই মুক্তিযুদ্ধের নাম দিয়ে কিন্তু জাতিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভক্ত করে রাখা হয়েছে। সো এই জায়গা থেকে আজকে আমরা জাতি হিসেবে এগিয়ে যেতে হলে অবশ্যই সব কিছুর ঊর্ধ্বে মুক্তিযুদ্ধকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। কাজে সেখানে যদি ল্যাকিংস থাকে সেটাকে আমরা প্রমোট করতে পারি, সেটাকে নিয়ে আমরা কথা বলতে পারি, কিন্তু আমরা যদি আগে একটা পোর্শনকে সাইড করে দিই, এটা কিন্তু চরম একটা যেটা দিয়েছিলাম নিজুম ভাইকে যে 39 বিসিএস পর্যন্ত 35 থেকে 39 দেখা গেছে যে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগের পরিমাণ 8.7%, এবং মোট যে নিয়োগ তাদের অন্তত 66% বেশি কোটা বহির্ভূত মেধার ভিত্তিতে, মানে নারী কোটা, জেলা কোটা সব সহ। তাহলে কোটাটা থাকলেও তো মানে সংখ্যার কারণেই সেটা ব্যবহার হচ্ছে না। ব্যবহার না হলে আপনি বাতিল করে দেন, না হলে তো রাখার দরকার নেই। যদি ব্যবহারই না হয়, অন্তত 2/3 লোক মেধার ভিত্তিতে নিয়োগ পায়, তাহলে কোটার বিরুদ্ধে এরকম আন্দোলন কেন? না, এইটা আপনি হয়তো দু একটা বিসিএস এর পরিসংখ্যান বলছেন, এভারেজ নিয়োগগুলো না, আমরাও স্টাডি করছিলাম, এভারেজ নিয়োগগুলো সেরকম না। আমি নিজুম ভাইয়ের আরেকটা কথা বলতে চাই যে সায়রা খানম নামক যে ভদ্র মহিলা বীর মুক্তিযোদ্ধা, তার একটা ছবি পোস্ট করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুটা ট্রোল হয়েছে, আমিও দেখেছি এবং আমি বিষয়টিতে মর্মাহত হয়েছি। যে বিশেষ করে আমি এটা একটা শুনে আমাদের একটা বিপজ্জনক প্রজন্ম তৈরি হচ্ছে যে যারা সব কিছু নিয়ে ট্রল এবং হাসি ঠাট্টা মশকরা ওই বিষয়ের ভেতরে জানতে চায় না, তো সেটা নিন্দনীয় ঘটনা, আমি সেটা নিন্দা জানাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শেষ করব। বুলবুল হাসানকে আছেন, তাহলে আমরা তার কাছ থেকে শুনতাম, তিনি সম্ভবত এই মুহূর্তে যুক্ত নেই। নিজুম মজুমদার, আপনি শেষ 30 সেকেন্ড পাবেন যদি কিছু বলেন। নিজুম মজুমদার, আমরা শুনতে পাচ্ছি না, আনমিউট করবেন। আমার বক্তব্য হচ্ছে যে কোনো আন্দোলন, যে কোনো বক্তব্য অবশ্যই একটা দেশের মানুষের সাংবিধানিক অধিকার। কিন্তু আমি যদি আমার যে বক্তব্যটা বলার দরকার হচ্ছে প্রশাসনের সামনে গিয়ে, সেটা যদি আমি এয়ারপোর্টের সামনে গিয়ে বলি, লাভ হবে না। আমার যেই কথাটা বলা দরকার আদালতে, সেই কথাটা যদি আমি মানুষকে রাস্তা আটকে, আমি যদি মানুষের দুর্ভোগ বাড়িয়ে বলি, লাভ হবে না। অর্থাৎ তাদেরকে আপনি ভালো আইনজীবী নিয়োগ দিতে বলছেন সুপ্রিম কোর্টে, তাই তো? আজকে যারা আন্দোলন করছে তারা যদি 10 টাকা দিয়েও চাঁদা দেয়, তাহলে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আইনজীবীকেও এখানে আনা সম্ভব, বা বাংলাদেশের বা হোয়াটএভার। আমার কথা হচ্ছে যে এবং আমাদের অ্যাপিলেট ডিভিশন আজকে পরিষ্কার করে বলে দিয়েছে যে আপনারা যা বলতে চান সেটা কিন্তু পক্ষভুক্ত হয়ে আমাদের কাছে বলতে পারেন। এর থেকে বড় পাসপোর্ট আপনাকে আর কি দেওয়া হতে পারে বলেন? যেখানে অনেক ধন্যবাদ নিজুম মজুমদার, আপনার একই পরামর্শ শুরু থেকে। নুরুল হক নূর, আপনাকে ধন্যবাদ। বুলবুল হাসান নেই, তাকে ধন্যবাদ জানিয়ে দর্শক আজকের মতো এখানে শেষ করছি। নিউট্রাল টাটা নিউজ আর এক্সট্রা। সহযোগিতা ছিল ক্যাম্বেন স্কুল কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। ভালো থাকবেন।